প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা ভালো আছো এবং তোমাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছ। আজকে তোমাদের সিলেবাসে দেওয়া খুব সুন্দর একটা কবিতা আমরা পড়ব, সি ফেভার। দেখো, সি ফেভার যদি কবিতাটার নামকরণটা আমরা একটু বা কবিতাটার নামটা নিয়ে যদি একটু আলোচনা করি, তাহলে হয়তো কবিতাটা সম্পর্কে আমরা সংক্ষিপ্ত একটা ধারণা পেয়ে যাব। সি মানে সমুদ্র, তোমরা সবাই জানো। ফেভার ফেভার মানে হচ্ছে জ্বর, এটাও তোমরা জানো। তাহলে কবিতাটার নাম সি ফেভার, এখান থেকে আমাদের কি উঠে আসছে? অ্যাকচুয়ালি এই ফিভার শব্দটা হচ্ছে অ্যাট্রাকশান অর্থে ব্যবহার করা হয়েছে। দেখো, কোনো একজন মানুষকে যদি জ্বর হয়, কোনো একজন মানুষের যদি জ্বর হয়, তাহলে সেই মানুষটা যেন তার নিজের চিন্তাধারা, তার নিজস্ব চিন্তা শক্তি ধীরে ধীরে হারিয়ে ফেলে। লেখক ঠিক এইখানে সেটাকেই নির্দেশ করছেন। সমুদ্রের প্রতি তার এত গভীর আকর্ষণ, সমুদ্রের প্রতি যাওয়ার প্রতি তার এত বেশি গভীর চাহিদা, সেটাকেই তিনি তার ফিভার বা অ্যাট্রাকশন চাইছেন। তিনি চাইছেন সমুদ্রের প্রতি তার আকর্ষণটা এই ফিভারের মতো। যেমন ফিভার কোনো একজন মানুষকে, তার মনকে, তার সমস্ত কিছুকে নিষ্ক্রিয় করে যায়, এই সমুদ্র যাওয়ার নেশাটাও যেন তাকে এরকম নিষ্ক্রিয় করে দিয়েছে। এরপরে আমরা কবিতাটায় যাওয়ার আগে কবি জন ম্যাসফিল্ড সম্পর্কে আমরা একটু শুনব। কবি জন ম্যাসফিল্ড ইংল্যান্ডের একজন বিখ্যাত কবি ছিলেন। 1878 সালে জুন মাসের 1 তারিখে তার জন্ম হয়েছিল ইংল্যান্ডে। তার বাবা ছিলেন একজন বিখ্যাত লয়ার, একজন উকিল। একদম ছোটবেলা থেকে জন ম্যাসফিল্ড তার নাবিক হওয়ার স্বপ্ন ছিল, এটা তার বাবা মার কাছে প্রকাশ করেছিলেন। কিন্তু জন ম্যাসফিল্ডের বাবা একজন লয়ার এবং খ্যাতনামা একজন লয়ার, তিনি এটা মেনে নেননি। তাকে ভর্তি করা হলো কনভেনশনাল এক স্কুলে। কিন্তু সবচেয়ে দুঃখের কথা হলো এটা যে জন ম্যাসফিল্ড তার খুব অল্প বয়সেই তার বাবা এবং মাকে হারান। এমন এক অল্প বয়সে হারিয়েছিলেন যেখান থেকে তিনি পিতৃ সুখ বা মাতার যে সুখ, সে পিতা মাতার সুখটা তিনি কোনোদিনও পাননি। যাই হোক, সেই কনভেনশনাল স্কুল থেকে তিনি তার এক খারাপ অভিজ্ঞতা ছিল সেখানে। তার অভিজ্ঞতা সেখানে খুব একটা ভালো ছিল না, তাই তিনি সে কনভেনশনাল স্কুল ছেড়ে দেন এবং ভর্তি হলেন কোথায়? এক নাবিক হওয়ার স্কুলে। নৌবিদ্যা যে স্কুলে শেখানো হয় সেই স্কুলে ভর্তি হলেন। এরপর থেকে তার সমুদ্রের প্রতি টানটা আরও বেড়ে গেলেন। তিনি দীর্ঘকাল সমুদ্রে কাটিয়েছেন, দীর্ঘ সময় সমুদ্রে কাটিয়েছেন এবং তার শেষে তার অসুস্থতার কারণে তাকে বাড়ি চলে আসতে হয়েছে। ফিরে আসতে হয়েছে তাকে বাড়ি, সমুদ্রের উপর থেকে। কিন্তু বাড়ি ফিরে আসলে কি হবে? তার সমুদ্রের প্রতি যে টান, সেই টানটা রয়ে গেছে। সেটাকেই তিনি লিপিবদ্ধ করেছেন তার এক কবিতার মাধ্যমে, যে কবিতাটা আমরা এখানে পড়ব সি ফেভার নামে। এই সি ফেভার কবিতাটা 1902 সালের সল্ট ওয়াটার ব্যালাড নামে একটা কবিতা গুচ্ছ ছিল। সেই কবিতা গুচ্ছের একটা বইয়ের মধ্যে এই কবিতাটা পাবলিশ হয়েছিল বা প্রকাশিত হয়েছিল। আমরা দেখব তার এই কবিতাটা এখানে শুরু হচ্ছে এইরকম এক মুহূর্ত দিয়ে। কবি অনেক দিন সমুদ্রে কাটিয়েছেন এবং কোনো কারণে, অসুস্থতার কারণে তিনি বাড়িতে ফিরে এসেছেন। বাড়িতে তাকে আবদ্ধ থাকতে হয়েছে, কিন্তু সমুদ্রে যাওয়ার নেশা তাকে পেয়ে বসেছে। তারপর থেকেই তিনি কবিতাটা লিখছেন। দেখো, কবিতার প্রথম লাইনে বলছেন,
I must go down to the seas again, to the lonely sea and the sky. লেখক প্রথমেই বলছেন আমি অবশ্যই আবার সমুদ্রে যাব, সেই একাকী সমুদ্র এবং আকাশের। অর্থাৎ এই কবিতাটা যদি পড়ে দেখো বলছে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আমি অবশ্যই সমুদ্রে আবার যাব, টু দ্য লোনলি সিজ অ্যান্ড দ্য স্কাই, সেই নির্জন আকাশ এবং সমুদ্রের মাঝে। দেখো এই কবিতাটাই প্রথম লাইনেই বলা হয়েছে আমি আবার সমুদ্রে যাব এবং অবশ্যই যাব। কবিতাটার নামকরণের লেখক যখন বলেছিলেন দ্য সি ফেভার, সমুদ্রের প্রতি টান, সমুদ্রের প্রতি আকর্ষণ, সেটাকেই তিনি তার কবিতার প্রথম লাইনের মধ্যে তুলে ধরছেন। আমি অবশ্যই সমুদ্রে যাব, অবশ্যই সমুদ্রের মাঝে যাব, সেই নির্জন এবং একাকী সমুদ্রের মধ্যে। যদি জিজ্ঞেস করা হয় সমুদ্রকে একাকী বলা হয়েছে কেন, দেখো আমরা সবাই অনেকে, আমাদের মধ্যে অনেকেই যারা আছে যারা হয়তো সমুদ্রের মাঝে গেছে, সেখানে তো অনেক লোক থাকে, কিন্তু লেখক যেতে চাইছেন না সেই লোকেদের মাঝে, তিনি যেতে চাইছেন গভীর এক সমুদ্রে, যেখানে কোনো মানুষ যেতে চায় না, যেখানে কোনো সমস্ত অজানাগুলো লুকিয়ে আছে, সেই অজানা এক জগতে গিয়ে তিনি সেটাকে আবিষ্কার করতে চান, নতুনভাবে জানতে চান। তাই তিনি বলছেন আমি সমুদ্রের মাঝে যাব, সেই সমুদ্রের মাঝে যেখানে লোক যায়নি, তাই সমুদ্রকে তিনি একাকী বলছেন। আর কি বলছেন, অ্যান্ড ওয়াল আই আক্স, এবং আমি যেটা চাই, ওয়াল আই আক্স, এবং আমি যেটা চাইছি, এ টল শিপ অ্যান্ড এ স্টার টু স্টার হার, অ্যান্ড ওয়াল আই আক্স ইজ এ টল শিপ অ্যান্ড এ স্টার টু স্টার হার, আর আমি চাইছি একটা লম্বা জাহাজ। এখানে লম্বা বলতে বেশ শক্ত করতে, স্টাউট জাহাজের কথা বলছেন তিনি, এমন একটা শক্ত জাহাজ, লম্বা জাহাজ চাইছেন, বড় একটা জাহাজ চাইছেন। আর কি চাইছেন, তিনি একটা তারাকে চাইছেন। তারা বলতে পোলার স্টারকে বলা হয়েছে। তোমরা জানো যে কম্পাস আবিষ্কারের আগে শুধুমাত্র এই পোলার স্টার বা ধ্রুবতারাকে কেন্দ্র করে বা ধ্রুবতারাকে লক্ষ্য করে সমুদ্রে যারা যাত্রা করতেন সেই যাত্রাগুলো হতো। তাই তিনি চাইছেন তার গতিবিধি, তার সমুদ্রে যাত্রা পথে নির্দেশ করার জন্য কম্পাসের পরিবর্তে তিনি চাইছেন একটা পোলার স্টার, যারা যে পোলার স্টার তাকে গাইড করে নিয়ে যাবে। এখানে দেখো হার শব্দটা ব্যবহার করা হয়েছে। হার শব্দটা বলতে এখানে সেই জাহাজকে বলা হয়েছে, যে জাহাজে করে তিনি যাবেন। এটাকে ইংরেজিতে বলা হয় পার্সোনিফিকেশান। পার্সোনিফিকেশান কি, পার্সোনিফিকেশানে এমন একটা শব্দ যেখানে কি হয় কোনো ইনঅ্যানিমেটেড অবজেক্টকে বা কোনো অজীবজাত বস্তুকে মানুষের কোনো গুণাবলী দিয়ে যখন সমৃদ্ধ করা হয় তখন সেটাকে বলা হয় পার্সোনিফিকেশান। তাই জাহাজটাকে এখানে পার্সোনিফিকেশান করে হার বলা হয়েছে। এবার কি বলছেন, অ্যান্ড দ্য হুইলস কিক, and the wheels kick, and the wind song, and the white sail shaking. তিনি কী কী জিনিসগুলো এক্সপেরিয়েন্স করতে চাইছেন, কোন কোন জিনিসগুলোর অভিজ্ঞতা তিনি পুনরায় নিতে চাইছেন। দ্য হুইলস কিক, যখন জাহাজটা চলছে, যখন জাহাজটা তার প্রথম যাত্রা শুরু করছে, তখন একটা ধাক্কা দিয়ে, যখন জলে ধাক্কা দিয়ে শুরু করছে, সেই ধাক্কাটাকে তিনি চাইতে চাইছেন। অর্থাৎ তিনি এখানে চাইছেন তার জাহাজের শুরুর যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটাই চাইছেন। আর কি চাইছেন, দ্য ওয়াইন্ডস সং, অর্থাৎ বাতাসের গান। সমুদ্রের মধ্যে যখন চলছে তখন বাতাস বইছে, বাতাস যখন শো শো করে বয়ে চলেছে তখন মনে হচ্ছে যেন বাতাসটা তার কানে এসে একটা করে গান গাইয়ে যাচ্ছেন। সেই সমুদ্রের বাতাসের শব্দ শুনতে চান। আর কি চান, হোয়াইট সেল শেকিং, তার যে জাহাজটা আছে সেই জাহাজের যে সেল, সেই সেলটা কোন রঙের, সাদা রঙের। যখন বাতাস বইছে তখন সেই সেলটা কাঁপছে, সেই শব্দটা তিনি শুনতে চান। আর কি, আর কি তিনি চাইছেন, আর চাইছেন and a grey mist, and a grey mist on the sea's face. তিনি জানেন যখন সমুদ্রে যাত্রা শুরু হয়, একদম সকালবেলা যখন হয়, তখন সমুদ্রের চেহারাটা, সমুদ্রের উপরিভাগ যেন কুয়াশায় ঢেকে থাকে। সেই কুয়াশাগুলো কেমন, ধূসর রঙের। তখন সেই সমুদ্রটাকে এক মোহময় বলে মনে হয় অজানা এক জগৎ।
তিনি সেটা দেখতে চাইছেন। অ্যান্ড এ গ্রে ডন ব্রকিং, এবং তিনি কি দেখতে চাইছেন? ধূসর রঙের এক সকালবেলার শুভ আরম্ভ হচ্ছে। তিনি দেখতে চাইছেন এগুলোই, সেই সমুদ্রের মুখমণ্ডলটা ধূসর রঙের কুয়াশায় ঢাকা থাকবে, তার মধ্যে দিয়েই আবার সকালের শুভ আগমন ঘটবে, এটা তিনি দেখতে চাইছেন। তারপরের স্ট্যান্ডে আবার দেখো লেখক বলছেন, অ্যান্ড আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন। দেখো ঠিক প্রথমে যে লাইনটা শুরু হয়েছিল সেই লাইনটাকেই আবার তিনি এখানে পুনরায় বলেছেন। এটা হচ্ছে তার সি ফেভারের এক অ্যাট্রাকশন, সমুদ্রের প্রতি তার অ্যাট্রাকশান বা আকর্ষণটাকে তিনি আরও জোর দিয়ে বোঝানোর জন্য বলছেন, আমি অবশ্যই সমুদ্রে যাব। ফর দ্য কল অফ দ্য রানিং টাইড, সেই চলমান সমুদ্রের ঢেউগুলো যেন লেখককে ডাকছেন। সেই চলমান সমুদ্রের ঢেউয়ের ডাকে তিনি সাড়া দিয়ে অবশ্যই আবার যাবেন সেই সমুদ্রে। সেই ডাকটা কেমন? ইজ ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার, সেটা বন্য ডাক এবং পরিষ্কার ডাক, এর মধ্যে কোনো অস্পষ্টতার ছবি নেই। পরিষ্কার যেন লেখক শুনতে পাচ্ছেন সমুদ্রের ঢেউগুলো তাকে ডাকছেন। অ্যান্ড দ্যাট মে নট বি ডিনাইড। এই সমুদ্রের ডাক, সেই বন্য ডাক, সেই পরিষ্কার ডাক, এমন এক ডাক যেটাকে কখনোই অস্বীকার করা যাবে না, সেটাকে কখনোই অগ্রাহ্য করা যাবে না। যেহেতু সেই অস্বীকার করা যাবে না, অগ্রাহ্য করা যাবে না সমুদ্রের সেই বন্য পরিষ্কার ডাককে, তাই তিনি আবার যাবেন সমুদ্রের মাঝে, অবশ্যই তিনি আবার সমুদ্রের মাঝে যাবেন। এবং এর জন্য তিনি কি চাইছেন? All I ask is a windy day with the white clouds flying. তিনি কি চাইছেন? এক বাতাসে ভরা দিন। তোমরা জানো সমুদ্রে যখন জাহাজগুলো যায় তখন পালতোলা নৌকাতে যদি বাতাস না থাকে তাহলে সমুদ্রটা চলবে না, সমুদ্রে সেই নৌকাটা চলবে না, সেই জাহাজটা আর চলবে না যদি বাতাস না থাকে। তাই তিনি চাইছেন সেই বাতাসে ভরা একটা দিন, তিনি চাইছেন বাতাসে ভরা একটা দিন যেখানে তার জাহাজটা সব সময় চলমান থাকবে, কখনো তার জাহাজটা থেমে থাকবে না। তিনি চান না তার জীবনের শেষ বিন্দু পর্যন্ত তিনি উপভোগ করতে চান, কোনো একটা দিন যাতে নষ্ট না হয়। আর কি চাইছেন? হোয়াইট ক্লাউডস ফ্লাইং, হোয়াইট ক্লাউডস ফ্লাইং, তিনি চাইছেন আকাশে যেন সাদা রঙের মেঘেরা উড়ে বেড়ায়। অ্যাকচুয়ালি সাদা রঙের মেঘেরা উড়ে বেড়ায় বলতে লেখক এটা বলতে চাইছেন আকাশে যাতে কোনো মেঘ না থাকে। আকাশে যদি কোনো মেঘ না থাকে তাহলে সেটা কোনো ঝড় ঝঞ্ঝা বা কোনো ঝড়ের পূর্বাভাস দিবে না। যদি ঝড়ের পূর্বাভাস দেয় বা ঝড় হয় তাহলে লেখককে একদিনের জন্য হয়তো থেমে যেতে হতে পারে বা কয়েকদিনের জন্য থেমে যেতে, যেটা তিনি চাইছেন না। তিনি চাইছেন তার সমুদ্র যাত্রা কন্টিনিউ চলুক, চলেই যাক। তাই তিনি চাইছেন সেই বাতাসে ভরা একটা দিন যাতে তার জাহাজটা সচল থাকে। আর কি চাইছেন? আর চাইছেন পরিষ্কার মেঘমুক্ত ঝড়মুক্ত একটা দিন। And the flying spray and blue spume and the seagulls cry. আর কি শুনতে চাইছেন? তিনি শুনতে চাইছেন, তিনি দেখতে চাইছেন সমুদ্রের সেই ছোট ছোট ঢেউগুলো যাতে তার গায়ে, তার জাহাজের গায়ে আছড়ে পড়ে, এইটা তিনি দেখতে চাইছেন। আর কি চাইছেন? দ্য ব্লু স্পিউম, সমুদ্রের মধ্যে যখন দ্য ব্লাউন স্পিউম, সমুদ্রের মধ্যে যে সমুদ্রের ফেনাগুলো হয়, জলের যে ফেনাগুলো হয়, সেই জমা ফেনাগুলোকে তিনি দেখতে চাইছেন। অ্যান্ড দ্য সিগালস ক্রাই, এবং তিনি দেখতে চাইছেন শঙ্খচিলেরা চিৎকার করে বেড়াচ্ছে। এখানে লেখকের দেখো একটু যদি গভীরভাবে ভাবো, লেখক তার সমস্ত সেন্সেসগুলোকে কাজে লাগিয়েছেন। তার দৃষ্টিশক্তি, তার শ্রবণ শক্তি, তার ফিলিং সব কিছুকেই যেন কাজে লাগিয়েছেন। তিনি সমুদ্রের মধ্যেখানে সিগালস ক্রাই শুনতে চাইছেন, অর্থাৎ তার শ্রবণ শক্তি কাজে লাগছে। তিনি ব্লাউন স্পিউম দেখতে চাইছেন, তার দৃষ্টিশক্তি কাজে লাগছে। আর কি কাজে লাগছে? তিনি দেখতে চাইছেন তার ঢেউগুলো যাতে তার জাহাজে আছে তিনি ফিল করতে চাইছেন, সেই জাহাজের সেই সমুদ্রের ঢেউয়ের ফিলগুলো তিনি ফিলিং করতে চাইছেন। এটা গেল তোমাদের দ্বিতীয় স্ট্যান্জা। এবার আমরা দেখব একদম তৃতীয় স্ট্যান্জা।
I must go down to the seas again. দেখো তৃতীয় স্ট্যাঞ্জাতেও ঠিক একইভাবেই, তৃতীয় স্ট্যাঞ্জাতেও কবি একইভাবেই তার সেই কথা দিয়েই শুরু করছেন, আমি অবশ্যই সমুদ্রে যাব। তার সমুদ্রের গভীর টান তিনি তার প্রথম লাইনেই প্রকাশ করে যাচ্ছেন, I must go down to the seas again, to the vagrant gypsy life. আমি অবশ্যই সমুদ্রের মধ্যেখানে যাব, সেই ভবঘুরে যাযাবরদের জীবন। ভবঘুরে যাযাবরদের জীবন কেন? তিনি বলতে চাইছেন, আমি যখন সমুদ্র যাত্রার মধ্যে যাব, আমার যাতে কোনো পিছু টান না থাকে, আমার যাতে বাড়ি ফেরার কোনো টান না থাকে, আমি যাতে সমুদ্রের মধ্যেই চলে যেতে পারি, বয়ে যেতে পারি, অর্থাৎ সমুদ্রের মধ্যে নতুনকে আরও জানতে পারি। তাই তিনি বলছেন সেই ভ্যাগ্র্যান্ট ভবঘুরে জিপসিদের, ভবঘুরে জিপসি যারা, তাদের কোনো পিছু টান থাকে না, যেখানেই তাদের প্রয়োজন হয় সেখানেই চলে যায়, আবার সেখান থেকে হয়তো ফিরে আসে, বাড়ি ফেরার তাদের কোনো টান থাকে না। তাই সেই রকম লেখক তার উপর কোনো টান চাইছেন না, কোনো পিছু টান চাইছেন না। টু দ্য গার্লস ওয়ে অ্যান্ড দ্য ওয়েলস ওয়ে, where the winds like a whetted knife. আমি যেতে চাই সেই শঙ্খচিলেদের পথে, যে পথ দিয়ে শঙ্খচিলেরা যায়, যে পথ দিয়ে সেই সমুদ্রের তিমি মাছগুলো যায়, সেই তিমিগুলোর পথ দিয়ে যেতে চাই, সেই শঙ্খচিলের পথ দিয়ে যেতে চাই। আর যেখানে কি হবে, ঠান্ডা বাতাস আমাদের শরীরে যেন ছুরির মতো কেটে বিঁধবে। ঠান্ডা বাতাসগুলো এত ঠান্ডা হবে যেন আমাদের শরীরে যেন কেটে বিঁধে যাচ্ছে একটা ছুরির মতো। আমি সেই রকম জায়গায় যেতে চাই। And while I ask a merry yarn from a laughing fellow rover. এবং আমি চাইছি কি, একটা সুন্দর গল্প শুনবো, একটা সুন্দর গল্প শুনবো আমার সেই সঙ্গীদের কাছ থেকে, যারা সর্বদা হাস্য অবস্থায় থাকবে, তাদের মন খারাপ থাকবে না। এইরকম বন্ধুদের কাছ থেকে, এইরকম সঙ্গীদের কাছ থেকে আমি সুন্দর সুন্দর গল্প শুনবো, তবেই আমার সমুদ্র যাত্রা সফল হবে। And quiet sleep and a sweet dream when the long trip is over. এবং আমি চাইছি একটা শান্ত ঘুম এবং মিষ্টি একটা স্বপ্ন যখন আমার এই সমুদ্র যাত্রাটা শেষ হয়ে যাবে। দেখো, এই লাস্ট লাইনটা যদি আমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখি, বা লাস্ট লাইনটাকে একটু যদি ভালোভাবে আলোচনা করি, লেখক কিন্তু এইখানে তার জীবনকে তুলনা করছে, তার জীবনকে, এই যাত্রাটাকে জীবনের সঙ্গে তুলনা করছেন। লেখক বলছেন, যখন তার যাত্রা শেষ হবে তখন তিনি শান্তভাবে ঘুমোতে চান এবং মিষ্টি একটা স্বপ্ন চান। অর্থাৎ যখন লেখক বলতে চাইছেন তার জীবনের যখন সমাপ্তি ঘটবে, তিনি যাতে শান্তিতে ঘুমাতে পারেন, যে আমি সমুদ্রের নতুন নতুন জায়গাগুলো দেখেছি, নতুন নতুন অজানা জিনিসগুলোকে জানতে পেরেছি, তাই তিনি শান্তিতে ঘুমোতে পারবেন এবং একটা সুন্দর স্বপ্ন দেখতে দেখতে ঘুমাবেন এবং তার মৃত্যুটা হবে খুব সুখের। এটাই তিনি চাইছেন। এটা গেল আমাদের এই কবিতাটা। আশা করি তোমরা এটা বুঝতে পারবে। এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে তবে আমাকে জানাবে, আমি সেই জায়গাটার উপর বা সেইগুলোর উপর আবার তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।